গত 17 ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হয়েছে এবং রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যে স্বপ্ন নিয়ে দেশ নতুন করে পথ চলা শুরু করেছিল, তার একটি বড় বাঁক এই ক্ষমতা হস্তান্তর। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার যখন দায়িত্ব নিচ্ছে, তখন তাদের সামনে ফুলের মালার চেয়েও ভারী হয়ে অপেক্ষা করছে কাঁটার মুকুট। সেই কাঁটার নাম 23,25,155 কোটি টাকার বিশাল ঋণ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটিই এখন বাংলাদেশের অর্থনীতির রূঢ় বাস্তবতা। এই বিশাল অঙ্কের ঋণের বোঝা মাথায় নিয়ে একটি সরকার কিভাবে তাদের প্রথম দিনটি শুরু করবে এবং কিভাবে আগামী দিনগুলোতে দেশ চালাবে, তা নিয়েই এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। ক্ষমতা গ্রহণের আনন্দ আর উৎসবের রেশ কাটতে না কাটতেই নতুন সরকারকে বসতে হবে হিসাবের খাতা নিয়ে, কারণ অর্থনীতির চাকা সচল রাখাটাই হবে তাদের জন্য সবচেয়ে বড় অগ্নিপরীক্ষা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী 2024-25 অর্থবছর শেষে আমাদের দেশি ও বিদেশি উৎস থেকে নেওয়া সরকারি ঋণের মোট পরিমাণ দাঁড়িয়েছে 22,50,904 কোটি টাকায়। এই সংখ্যাটি শুধু একটি সংখ্যা নয়, এটি প্রতিটি নাগরিকের ওপর একটি অদৃশ্য বোঝা। আমরা যখন বাজারের ব্যাগ হাতে নিত্যপণ্যের দাম নিয়ে হিমশিম খাই, তখনও কিন্তু এই ঋণের প্রভাব আমাদের পকেটের ওপর পড়ে। সমস্যাটি আরও গভীর হয়েছে চলতি অর্থবছরের প্রথম 6 মাসে। জুলাই থেকে ডিসেম্বর এই 6 মাসে সরকার ব্যাংকিং খাত থেকে ঋণ নিয়েছে 61,148 কোটি টাকা। অর্থাৎ দেশের ব্যাংকগুলোতে সাধারণ মানুষের জমানো টাকা বা ব্যবসার জন্য রাখা টাকা থেকে সরকার নিজেই একটি বিশাল অংশ ঋণ হিসেবে নিয়েছে। যখন সরকার নিজেই ব্যাংক থেকে এত বিপুল পরিমাণ টাকা ধার করে ফেলে, তখন সাধারণ ব্যবসায়ী বা উদ্যোক্তারা ব্যাংক থেকে লোন পেতে সমস্যায় পড়েন। আর ব্যবসায়ী লোন না পেলে নতুন কর্মসংস্থান তৈরি হয় না, যা অর্থনীতির জন্য এক অশনি সংকেত। পরিসংখ্যান বলছে 2025 সালেও ব্যাংকিং উৎস থেকে সরকারি ঋণের প্রবৃদ্ধি ছিল 32% বেশি। এটি একটি ভয়াবহ তথ্য। এর মানে হলো সরকার তার দৈনন্দিন খরচ বা উন্নয়ন কাজের জন্য বারবার ব্যাংকের ভল্টে হাত দিচ্ছে। একটি দেশের সরকার যখন তার দৈনন্দিন খরচ বা উন্নয়ন কাজের জন্য বারবার ব্যাংকের ভল্টে হাত দেয়, তখন সেটি অর্থনীতির স্বাস্থ্যের জন্য মোটেও সুখকর নয়। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর তাদের প্রথম চ্যালেঞ্জই হবে এই প্রবণতাটি কমানো। কিন্তু প্রশ্ন হলো, তারা কি চাইলেই হুট করে এই ঋণ নেওয়া বন্ধ করতে পারবে? উত্তরটা মোটেও সহজ নয়, কারণ গত 6 মাসে দেশি ঋণের পাশাপাশি বিদেশি ঋণের চাপও কম ছিল না। চলতি অর্থবছরের প্রথম 6 মাসে নিট বৈদেশিক ঋণ এসেছে 107,40 লাখ ডলার। এখন প্রতি ডলারের দাম যদি 122 টাকা ধরা হয়, তবে টাকার অঙ্কে এই ঋণের পরিমাণ দাঁড়ায় 13,103 কোটি টাকায়। অর্থাৎ দেশি এবং বিদেশি উৎস মিলিয়ে মাত্র 6 মাসেই সরকার নতুন করে 74,251 কোটি টাকার ঋণ নিয়েছে। এই ঋণের টাকা শোধ করা এবং একই সাথে দেশের উন্নয়ন কাজ চালিয়ে যাওয়া বিএনপির নতুন সরকারের জন্য অনেকটা দড়ির ওপর দিয়ে হাঁটার মতো কঠিন কাজ হবে। এখন প্রশ্ন আসতে পারে, এই বিশাল ঋণ আসলে নতুন সরকারের জন্য কেন এত বড় ভয়ের কারণ? মূলত ঋণের আসল সমস্যা হলো তার সুদ। আমরা যেমন ব্যাংক থেকে লোন নিলে প্রতি মাসে সুদের কিস্তি দিতে গিয়ে হিমশিম খাই, রাষ্ট্রের ক্ষেত্রেও ব্যাপারটা তেমনই। এই 23 লাখ কোটি টাকারও বেশি ঋণের বিপরীতে প্রতি বছর সরকারকে বিশাল অঙ্কের সুদ পরিশোধ করতে হয়। বাজেটের একটি বড় অংশ যদি শুধু আগের নেওয়া ঋণের সুদ শোধ করতেই চলে যায়, তাহলে রাস্তাঘাট, স্কুল, কলেজ, হাসপাতাল বা জনকল্যাণমূলক কাজের জন্য টাকা থাকবে কোথায়? বিএনপি সরকার ক্ষমতায় এসে নিশ্চয়ই চাইবে জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণ করতে। তারা চাইবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে, নতুন চাকরির বাজার তৈরি করতে। কিন্তু ঋণের এই বিশাল বোঝা তাদের হাত পা অনেকটা বেঁধে রাখার মতো অবস্থা তৈরি করবে। অর্থনীতিবিদরা বলছেন, ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই এই চ্যালেঞ্জটি তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলবে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে তাই শুরু থেকেই অত্যন্ত কৌশলী এবং মিতব্যয়ী হতে হবে। বিগত বছরগুলোতে আমরা দেখেছি বিভিন্ন মেগা প্রজেক্টের খরচ কিভাবে বেড়েছে। সেই খরচ মেটাতে গিয়েই ঋণের পাহাড় বড় হয়েছে। এখন ডিসেম্বর পর্যন্ত সব মিলিয়ে সরকারের ঋণের স্থিতি বা মোট পরিমাণ দাঁড়িয়েছে 23,25,155 কোটি টাকা। এই অঙ্কটা এত বড় যে এটি শোধ করতে হলে সরকারকে আয়ের নতুন নতুন পথ খুঁজতে হবে। কিন্তু হুট করে জনগণের উপর বেশি কর চাপালে বা ভ্যাট বাড়ালে তা হিতে বিপরীত হতে পারে। কারণ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর মানুষের প্রত্যাশা আকাশচুম্বী। মানুষ চায় স্বস্তি, মানুষ চায় কম দামে চাল, ডাল, তেল। এমন পরিস্থিতিতে নতুন সরকার যদি ঋণের চাপ সামলাতে কর বাড়ায়, তবে জনমনে অসন্তোষ তৈরি হতে পারে। তাই বিএনপি সরকারকে হাঁটতে হবে অত্যন্ত সতর্কতার সাথে। তাদের খুঁজে বের করতে হবে কোথায় কোথায় অপ্রয়োজনীয় খরচ হচ্ছে,
কোথায় দুর্নীতির কারণে টাকা বেরিয়ে যাচ্ছে সেই ছিদ্রগুলো বন্ধ করতে পারলেই হয়তো ঋণের চাপ কিছুটা হালকা করা সম্ভব হবে। বৈদেশিক ঋণের বিষয়টিও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি ডলারের দাম 122 টাকা হয়ে যাওয়া মানে হলো আমাদের টাকার মান কমে গেছে। টাকার মান কমে গেলে বিদেশ থেকে আমরা যা কিছু কিনি, সেটা জ্বালানি তেল হোক বা শিল্পের কাঁচামাল, সব কিছুর দাম বেড়ে যায়। আর জিনিসের দাম বাড়লে দেশে মূল্যস্ফীতি বাড়ে, সাধারণ মানুষের কষ্ট বাড়ে। নতুন সরকারকে এই ডলারের দাম স্থিতিশীল রাখার জন্য লড়তে হবে। বৈদেশিক ঋণের কিস্তি শোধ করতে হলে ডলারের প্রয়োজন, কিন্তু আমাদের রিজার্ভ বা ডলারের মজুদ যদি শক্তিশালী না হয় তবে এই কিস্তি শোধ করা কঠিন হয়ে পড়ে। জুলাই থেকে ডিসেম্বর সময়ে যে 107 কোটি ডলার বৈদেশিক ঋণ এসেছে তা হয়তো সাময়িক স্বস্তি দিয়েছে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি শোধ করার দায়ভার নতুন সরকারের ঘাড়েই বর্তাবে। তাই পররাষ্ট্রনীতি এবং অর্থনৈতিক কূটনীতিতেও বিএনপি সরকারকে দারুণ দক্ষতা দেখাতে হবে, যাতে তারা সহজ শর্তে ঋণ পায় এবং পুরনো ঋণ শোধ করার জন্য সময় বা সুযোগ আদায় করতে পারে। ব্যাংকিং খাতের অবস্থা নিয়েও নতুন সরকারকে ভাবতে হবে। সরকার যদি নিজেই ব্যাংক থেকে এত টাকা ধার করতে থাকে তবে ব্যাংকগুলো তারল্য সংকটে পড়ে, অর্থাৎ ব্যাংকের কাছে নগদ টাকার টান পড়ে। গত কয়েক বছরে আমরা দেখেছি ব্যাংক খাতের নানা অনিয়ম এবং অব্যবস্থাপনা। নতুন সরকারের জন্য এটি একটি বড় সুযোগ এবং চ্যালেঞ্জ, ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনা। তারা যদি ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে পারে, খেলাপি ঋণ আদায় করতে পারে এবং ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার প্রবণতা কমাতে পারে, তবেই অর্থনীতিতে ভারসাম্য ফিরে আসবে। কিন্তু কাজটা বলা যত সহজ, করা ততটাই কঠিন, কারণ বছরের পর বছর ধরে জমে থাকা জঞ্জাল পরিষ্কার করতে সময় এবং শক্ত রাজনৈতিক সদিচ্ছা দুটোই প্রয়োজন। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে প্রমাণ করতে হবে যে তারা এই কঠিন কাজটি করার যোগ্যতা রাখে। আরেকটি বিষয় হলো রাজস্ব আয়। ঋণ পরিশোধ করার মূল উপায় হলো সরকারের আয় বাড়ানো। আমাদের দেশে করদাতার সংখ্যা এখনও অনেক কম। অনেকেই কর দেওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও কর দেন না, আবার অনেকে কর ফাঁকি দেন। নতুন সরকারকে এই জায়গাটিতে হাত দিতে হবে, তবে সেটা যেন সাধারণ মানুষের উপর জুলুম না হয়ে দাঁড়ায় সেদিকে খেয়াল রাখতে হবে। বড় বড় রাঘব বোয়াল যারা কর ফাঁকি দেয় তাদের আইনের আওতায় এনে রাজস্ব বাড়াতে হবে। যদি রাজস্ব আয় বাড়ানো যায় তবে ঋণের ওপর নির্ভরতা কমে আসবে। বিএনপি সরকারের অর্থমন্ত্রী এবং অর্থনৈতিক উপদেষ্টাদের জন্য এটি হবে মেধার পরীক্ষা। কিভাবে মানুষকে না চটিয়ে, ব্যবসার পরিবেশ নষ্ট না করে সরকারি আয় বাড়ানো যায়, সেটাই হবে তাদের মূল মন্ত্র। এই বিশাল ঋণের বোঝা সামাল দিতে হলে সরকারকে কৃচ্ছ সাধন বা খরচ কমানোর নীতিও গ্রহণ করতে হতে পারে। সরকারি কর্মচারীদের বিদেশ ভ্রমণ, অপ্রয়োজনীয় কেনাকাটা, বিলাসী প্রকল্পের খরচ, এসব জায়গায় কাটছাট করতে হবে। অন্তর্বালীন সরকার কিছু জায়গায় রাশ টানার চেষ্টা করেছিল, কিন্তু রাজনৈতিক সরকার হিসেবে বিএনপিকে আরও কঠোর হতে হবে। জনগণ যখন দেখবে সরকার নিজেরা মিতব্যয়ী হচ্ছে, তখন তারাও সরকারের পাশে দাঁড়াবে। কিন্তু সরকার যদি নিজেরা খরচের লাগাম না টানে আর শুধু জনগণের ওপর ঋণের বোঝা চাপিয়ে দেয়, তবে তা রাজনৈতিকভাবে তাদের জন্য বুমেরাং হতে পারে। মনে রাখতে হবে, এই সরকার এসেছে একটি বিশাল পরিবর্তনের মধ্যে দিয়ে। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন যাত্রায় মানুষের প্রত্যাশা হলো স্বচ্ছতা এবং জবাবদিহিতা। 23 লাখ কোটি টাকা ঋণের হিসাব স্বচ্ছভাবে মানুষের সামনে তুলে ধরা এবং এটি থেকে বের হওয়ার রোডম্যাপ ঘোষণা করা হবে নতুন সরকারের প্রথম ও প্রধান দায়িত্বগুলির একটি। অর্থনীতিবিদরা মনে করছেন এই পরিস্থিতি থেকে বের হতে হলে অন্তত 2 থেকে 3 বছর সময় লাগবে। এটি কোনো জাদুর কাঠির ছোঁয়ায় ঠিক হওয়ার বিষয় নয়। বিএনপি সরকারকে ধাপে ধাপে এগোতে হবে। প্রথমে রক্তক্ষরণ বন্ধ করতে হবে, অর্থাৎ নতুন করে চড়া সুদে ঋণ নেওয়া কমাতে হবে। এরপর ধীরে ধীরে অর্থনীতিতে গতি আনতে হবে, যাতে মানুষের আয় বাড়ে এবং সরকারের রাজস্ব বাড়ে। কৃষি এবং প্রবাস আয় বা রেমিটেন্স আমাদের অর্থনীতির 2 বড় শক্তি। এই 2 খাতকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তবে ডলার সংকট অনেকটাই কাটানো সম্ভব। প্রবাসীরা যেন বৈধ পথে টাকা পাঠাতে উৎসাহিত হন, সেজন্য নতুন সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ডলারের দাম 122 টাকা হওয়ায় প্রবাসীরা বেশি টাকা পাচ্ছেন ঠিকই, কিন্তু সেই টাকা যদি হুন্ডির মাধ্যমে আসে তবে তা রিজার্ভে জমা হয় না। তাই হুন্ডি বন্ধ করে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আনা নিশ্চিত করতে হবে।